গতকালের ভিডিওতে মোহনবাগানের সব ভালো জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। মোহনবাগান দুর্ধর্ষ খেলেছে, একটা অন্য লেভেলের টিমের মতো খেলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল এর সব থেকে বেস্ট টিম, এগুলো নিয়ে কারুর কোনো সন্দেহ নেই। কিন্তু এই মোহনবাগানের কি প্রবলেম নেই? প্রবলেম আছে, বিশাল বড় প্রবলেম আছে, এবং সেটা সময় মতো ঠিক করতে না পারলে আমাদের কপালেই প্রবলেম আছে বা আমাদের কপালেই দুঃখ আছে। তো এখনও অনেক সময় আছে, তাই এগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প আবার শোনাবো। অনেকেই গল্পটা জানেন, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত প্লেয়ার শচীন তেন্ডুলকারকে নিয়ে। শচীন তেন্ডুলকার একটা ইন্টারভিউতে বলছিল, আমি একটা ম্যাচে সেঞ্চুরি করলাম, ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ পেলাম, কিন্তু যখন আউট হয়ে ফিরে যাচ্ছি ড্রেসিং রুমে, তখন আমি দেখতে পাচ্ছি দূরে আমার দাদা বসে আছে, তার মুখ হাঁড়ি, এবং ম্যাচের পর আমাকে যা তা বলল। দাদার বক্তব্য ছিল, তুমি অনেক রান করেছো, সেঞ্চুরি করেছো, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছো, সব ঠিক আছে, কিন্তু যে শটটা মেরে তুমি আউট হলে, এই শট কোনো ভালো প্লেয়ার মারে? শচীন বলছে, তখন আমার মনে হতো, এই কিরে বাবা, সবাই আমাকে ভালো ভালো বলছে, সবাই আমাকে মাথায় তুলে নাচছে, আর এই আমার দাদা আমাকে কেন সবসময় ক্রিটিসাইজ করছে, নেগেটিভ জিনিসগুলো তুলে ধরছে। কিন্তু এখন বুঝতে পারি, দাদাই আমার সব থেকে ভালো চায়, এবং দাদা আজকে এই ক্রিটিসাইজগুলো করে গেছে বলে আমি কনসিস্টেন্টলি সারা জীবন ধরে আমার প্লেয়িং কেরিয়ারে ভালো পারফর্ম করে গেছি, শুধুমাত্র ওই দাদার ক্রিটিসাইজের জন্য। দাদা প্রতি মুহূর্তে আমায় ভুল ধরিয়ে দিয়েছে, আমাকে বকেছে, আমি সেই ভুলগুলো শুধরেছি, তাই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। শচীন তেন্ডুলকারের দাদার নাম হচ্ছে অজিত তেন্ডুলকার, যারা জানেন না গুগল করে দেখে নেবেন। এই গল্পটা এই কারণে বললাম, কারণ অনেকেই আমাকে কমেন্টে বলছে, দাদা তুমি নাকি মোহনবাগান সমর্থক, তাহলে তুমি কেন এত নেগেটিভ কমেন্ট করো মোহনবাগানকে নিয়ে? তুমি কেন মোহনবাগানের এত ভুল ধরছো, এত নেগেটিভ আলোচনা করছো? তাদের জন্যই আমি এই গল্পটা শোনালাম। গতকালের ম্যাচটাকে যদি আপনি একটা বক্সিং ম্যাচ ভাবেন, তাহলে ব্যাপারটা হচ্ছে যে একজন অপোনেন্ট যে আপনাকে 2-3টে ঘুষিতে নকআউট করে দিতে পারে, কিন্তু আপনি প্রথম থেকে তার উপর এত আক্রমণ করলেন, কন্টিনিউয়াস আক্রমণ করে গেলেন, যে সে একটাও ঘুষি মারার সুযোগই পেল না, আর যাও বা একটা দুটো পেলো, সেটাও ঠিকমতো আপনাকে কানেক্ট করতে পারলো না। তো কালকের খেলাটা প্রায় তাই হয়েছে। মোহনবাগান যে মুহুর্মুহুর আক্রমণ করেছে, তাতে ওড়িশা এফসি রিটার্ন দেওয়ার কোনো রকম সুযোগ পায়নি। কিন্তু উড়িষ্যা এফসি যে মুহূর্তগুলোতে মোহনবাগান বক্সে পৌঁছে গেছিল, খুব ভালো করে যদি ভেবে দেখেন, প্রত্যেকটা মুহূর্তই ছিল গোল হওয়ার মতো। একটা রয় কৃষ্ণা বা একটা দিয়াগো মরিসিও যদি ওদের থাকতো, আর সে বল নিয়ে যদি ওই পর্যন্ত উঠে যেত, তাহলেও কিন্তু আমরা 3টে গোল খেয়েই যেতাম। তার মানে বুঝতে হবে আমাদের ডিফেন্সে কিন্তু প্রবলেম আছে। যতক্ষণ আমরা অ্যাট্যাক করছি, বল আমাদের কাছে আছে, যেটা আমরা 90% সময় রাখছি ম্যাক্সিমাম ম্যাচে, কিন্তু কোনো ম্যাচে যদি এটা আমরা না রাখতে পারি, অপোনেন্ট অ্যাট্যাক করে, আর সেই অপোনেন্টে যদি একটা ভালো কোয়ালিটি স্ট্রাইকার থাকে, তাহলে কিন্তু স্কোর লাইনটা এরকম হবে না। মেইন যে সমস্যার জায়গাটা, অ্যালবার্টো এবং টমের মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং ছিল। সেই আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু গতবার যে ক্লিন শিট রাখার ক্ষেত্রে দারুণ কাজে দিয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা মেহতাব এবং অ্যালবার্টোর মধ্যে এখনও তৈরি হয়নি। এবং তার থেকেও ভয়ের বিষয়, যেটা আমি গতকালের ভিডিওতেও বলেছি, টম এবং অ্যালবার্টো যেহেতু তারা একসঙ্গে খেলছে না, তাদের মধ্যেও কম্বিনেশনের কিন্তু একটা প্রবলেম যখন তারা নেমেছিল তখনও দেখা গেছিল। এবং ডিফেন্স ছাড়াও যে মেন সমস্যাটা বারবার চোখে পড়ছে, যখনই দুজন বিদেশি ডিফেন্ডার খেলছে, তখনই প্লে মেকিং বা বলতে পারেন ডিফেন্সের থেকে অ্যাটাকিংয়ের মধ্যে যে লিঙ্ক আপ প্লে, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমরা যেটা দেখেছি, লোবেরার খেলা আর মলিনার খেলার মধ্যে পার্থক্য ছিল। মলিনার ক্ষেত্রে কী হতো, অপোনেন্ট যখন অ্যাটাক করতে করতে আমাদের ডিফেন্সের কাছাকাছি চলে আসতো, বা ওখান থেকে আমরা কোনো অ্যাটাক জেনারেট করতাম, আমরা লং বলে অ্যাটাক জেনারেট করে দিতাম। কিন্তু লোবেরার খেলানোর স্টাইলটা সেটা নয়। লোবেরার খেলানোর স্টাইল হচ্ছে শর্ট পাস এবং গ্রাউন্ড পাসের ওপর মেনলি সে নির্ভর করে খেলাটা তৈরি করে। এবার যখন অপোনেন্ট আপনার ওপর হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ছে, আপনার ডিফেন্সে প্রেসার ক্রিয়েট করছে, তখন আপনি ওই রকম শর্ট পাস খেলে বল নিয়ে বেরোতে পারবেন না। তখন আপনার কাছে একটাই অপশান থাকছে, বল ক্লিয়ার করে যাওয়া, এবং বল ক্লিয়ার করলে সেইভাবে অ্যাটাক জেনারেট হয় না। এবং আরও একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আমাদের
এই খেলাটা হচ্ছে তখন আপুইয়া কি করছে, তখন দুটো উইং ব্যাক সাইড দিয়ে অ্যাটাক নিয়ে উঠে যাচ্ছে, তখন আপুইয়া পেছনে এসে ডিফেন্সে গিয়ে 3 ব্যাক সিস্টেম একটা তৈরি করছে অ্যালবার্টো এবং মেহতাবের সঙ্গে। এটা লোবেরার একটা স্ট্র্যাটেজি, কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিছু ক্ষেত্রে ব্যাকফায়ার করতে পারে এবং কালকের খেলা সেটা কিছুটা দেখা গেছিল। যেহেতু আপুইয়া ব্যাকে চলে আসছে, যার ফলে আপনার বক্সের সামনে যে ফার্স্ট ম্যান, যে সিডিএম অ্যাট্যাকটাকে নষ্ট করবে, সে পেছিয়ে আসার ফলে অ্যাট্যাকটাও কিন্তু এগিয়ে চলে আসছে আমাদের বক্সের দিকে, যেটা গতবারে হতো না। তার কারণ হচ্ছে আপুইয়ার সামনে একটা রেজিস্ট্যান্স তৈরি করতো এবং দীপক টাংরি আপুইয়া মিলে ওই সামনের জায়গাটাকে ব্লক করে রেখে দিত, যার ফলেই আমরা গোলটা কম খেতাম। কিন্তু সেটা করলে আপনি এই দুর্ধর্ষ ঝড়ের মতো খেলাও আবার দেখতে পাবেন না, এত গোলও ম্যাচের মধ্যে দেখতে পাবেন না। অপোনেন্টকে ধরে তছনছ করে দিচ্ছে, এই পারফরমেন্স দেখা যাবে না। তখন একটা কি দুটো গোলে কোনো রকমের জয় ছাড়া কিন্তু অন্য কিছু দেখা যাবে না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে গোলটা হবে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ওপর, টিম গেম দিয়ে হবে না। কারণ টিমটা আর মেন স্ট্রাইকার এদের দুজনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাবে, ফলে কোনোভাবেই আপনি পুরো পেছন থেকে সুন্দর খেলতে খেলতে এসে একটা গোল করে বেরিয়ে যাবেন, এটা হবে না। ফলে এবারের মোহনবাগান কিন্তু অন্যরকম স্ট্র্যাটেজিতে খেলছে, যে তুমি যদি 3টে গোল দাও আমি 4টে গোল দেবো, তুমি 5টা গোল দিলে আমি 6টা গোল দেবো। আর আগের বারের স্ট্র্যাটেজি ছিল আমি 1টা বা 2টো গোল দেবো, তোমাকে কোনো গোল আমি দিতেই দেবো না। আগের স্ট্র্যাটেজির যে অ্যাডভান্টেজটা ছিল, যাই হোক না কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা খারাপ খেললে ম্যাচটা ড্র হচ্ছে। এই স্ট্র্যাটেজিতে সমস্যাটা হচ্ছে যে এই স্ট্র্যাটেজিতে আমরা কিন্তু গোল খাচ্ছি, ফলে আমরা যদি গোল করতে না পারি ম্যাচ হেরেও যেতে পারি। আবার এই স্ট্র্যাটেজিটার একটা বড় সুবিধা হচ্ছে যে কোনো কারণে কোনো ম্যাচে যদি আপনি 2টো গোলে পিছিয়ে পড়েন, তখন কিন্তু সেটা চাপের হবে না। এই টিমটা যেভাবে খেলছে তাদের 4টে গোল দিয়ে 4-2 স্কোর লাইন করে দেবে। কিন্তু আগের স্ট্র্যাটেজিতে 2 গোল বা 3 গোলে পিছিয়ে পড়লে সেখান থেকে ফিরে আসাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যেত। তবে লোবেরার কাছে দুটো অপশানই খোলা আছে। একটা হচ্ছে মলিনার পুরনো স্ট্র্যাটেজি বা পুরনো টিমটাকে দিয়ে কয়েকটা গোল করে অপোনেন্টকে আটকে আরামসে দিতে পারবেন, আবার 1-2 গোলে পিছিয়ে পড়লে এই টিমটার ফিরে আসার মতো দারুণ ক্ষমতাও আছে। এখন অনেকেই বলবেন একটা বিদেশি সিএম বা একটা বিদেশি সিডিএম নিয়ে এলে এই সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু সেটা তো বাস্তবোচিত কোনো সমাধান নয়। আমি তো এই সিজনের মাঝখানে কোনোভাবে প্লেয়ার আনতে পারবো না, যা হবে এই সিজনের শেষে। তো একটা বিদেশি সিডিএম বা সিএম লাগবে, এটা বারবার বলে কোনো লাভ নেই। যে টিমটা আছে তার মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, সেইটা কিভাবে এই টিম দিয়ে এই প্লেয়ারকে একজনকে আরেক জায়গায় খেলিয়ে বা টিমের ফরমেশন চেঞ্জ করে কিভাবে সমাধান করা যায়, সেই দিকটা কোচ লোবেরাকে ভাবতে হবে। আরও একটা বিষয় আমি বলেছিলাম ম্যাচের আগেই, যে এই টিমটা এমন টিম যার পুরো পাওয়ারটা আপনি কখনোই ইউজ করতে পারবেন না। যেমন লিস্টান মানবীরকে আপনি দুধারে খেলালে আপনি আপফ্রন্টে 3টে বিদেশি ইউজ করতে কোনোভাবেই পারবেন না। আবার আপফ্রন্টে 2-3টে বিদেশি প্রপারভাবে ইউজ করলে আপনার 2টো উইং আপনি প্রপারলি পাবেন না। 2টো ডিফেন্সিভ প্লেয়ার দিয়ে যদি আপনি ডিফেন্সটাকেও সলিড করেন, তাহলেও লিঙ্ক আপ প্লে ডিফেন্সের সঙ্গে অ্যাটাকের নষ্ট হয়ে যাবে এবং অ্যাটাকটা ম্যাক্সিমাম আমাদের দিকে এসে পড়বে, এবং অপোনেন্ট যেটা ম্যাক্সিমাম সময় আমরা যখন খেলি তখন পৌঁছতে পারে না আমাদের হাফে, সেটা তখন হবে না। তখন অপোনেন্ট বারবার আমাদের বক্সে এসে চাপ তৈরি করবে। এখন পুরোটাই ডিপেন্ড করে আছে লোবেরার স্ট্র্যাটেজি, লোবেরার ফুটবল বুদ্ধি, তিনি কিভাবে এই সমস্যাগুলোকে ঢেকে দিয়ে শুধুমাত্র প্লাস পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে আমাদের টিমকে আবার চ্যাম্পিয়ন করতে পারেন, সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।